আচ্ছা, আমার চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকে আমি হিমবাহ এবং হিমবাহের মাধ্যমে তৈরি যে সমস্ত ভূমিরূপ সেগুলো নিয়ে এসেছি। আশা করি আগের ভিডিওটা দেখেছো, হিমবাহের যে পরিচিতি দেওয়া হয়েছিল, হিমবাহ কাকে বলে। আচ্ছা, হিমবাহ বরফের নদী এবং এই হিমবাহে 3 রকমের কাজ হয়, যেটা নদীর হয় সেরকমই হয়: ক্ষয়, বহন এবং সঞ্চয়। ঠিক আছে। আচ্ছা, হিমবাহ যে ক্ষয়কার্য করে সেটা দুটি প্রক্রিয়ায় করে: অবঘর্ষ এবং উৎপাটন। অবঘর্ষ মাধ্যমে হিমবাহ মসৃণ করে দেয়, যেখান দিয়ে হিমবাহ জায়গাটি ওপর দিয়ে যায় সেই ভূমিটিকে মসৃণ করে দেয়। এবং উৎপাটন মানে প্লাকিং করে। হিমবাহ মানে বরফের যে নদী, সেই বরফ পাহাড়ের খাঁজে গিয়ে বরফ যখন হয় সেটা আয়তনে বাড়ে এবং সেটা বড় বড় পাথরের চাইকে উৎপাটন করে, প্লাকিং করে। এই দুটো প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয় করে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি হিমবাহের ওপরেই কিছু ভূমিরূপ তৈরি হয় এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ তৈরি হয় সেই প্রসঙ্গে। যেটা আসছি বাকসুন্ড এবং ক্রেভার্স। ঠিক আছে। আচ্ছা, যখন পর্বতের ঢাল বেয়ে হিমবাহ নিচের দিকে নামতে থাকে, সেই সময় পর্বতের গায়ে জমে থাকা আগের যে হিমবাহের স্তর, তারপরে যে হিমবাহটি হয়েছে সেইখানের মধ্যে একটা ফাটল দেখা যায়। ঠিক আছে। ভেতরে একদম লম্বা হয়ে নিচে নেমে যায় ফাটলটি। এই ফাটলকে বলা হয় বাকসুন্ড। আগের জমে থাকা হিমবাহ এবং পরে যে হিমবাহ হয়েছে তার মধ্যে একটা ফাটল তৈরি হয়, একে বলে বাকসুন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার হিমবাহ যখন বইতে থাকে তখন হিমবাহের উপরিভাগে খাঁজ কাটা মতন একটি মানে ফাটল তৈরি হয় উপরিভাগটা হিমবাহের পৃষ্ঠদেশে। সেই ফাটলকে বলা হয় ক্রেভার্স। বাকসুন্ড এবং ক্রেভার্স দুটোই পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক এবং দুটোর কারণেই হিমবাহের যে বিস্তীর্ণ হিমবাহের যে স্ল্যাবগুলো, এগুলো পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে বা ফাটলগুলোতে পর্বতারোহীরা এখানে যখন পড়ে যায় সেটা আর সেখান থেকে উঠে আসা সম্ভব হয় না। সেই জন্য এর ওপরে আবার হালকা বরফের আস্তরণ পড়ে যায় এবং তার ফলে বোঝা যায় না যে তলায় কতটা গভীর মানে খাদ রয়েছে। আচ্ছা, এই দুটোই পর্বত আরোহীদের জন্য খুব বিপজ্জনক। আরেকবার বলে দিই, বাকসুন্ড হচ্ছে আগের জমে থাকা হিমবাহের যে স্ল্যাব, তারপরে যে জমেছে হিমবাহ, এটার মধ্যে একটা গভীর ফাটল তৈরি হয়। এই ফাটলকে বলা হয় বাকসুন্ড। আর হিমবাহের পৃষ্ঠদেশে যে ফাটল তৈরি হয় সেটাকে বলা হয় ক্রেভার্স। হিমবাহের বরফের যে আস্তরণ, তার ওপরের পৃষ্ঠভাগে যে ফাটলটি হয় তাকে বলে ক্রেভার্স। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি হিমবাহের যে উপত্যকা, যে খাদ দিয়ে হিমবাহ বইছে তাকে বলে হিমদ্রোণী। আচ্ছা, হিমবাহ অনেক সময় এরকম বরফের যে নদী যখন পর্বতের ঢাল বেয়ে নামতে থাকে এবং বইতে থাকে, পর্বতের পাদদেশে আসে, তখন এই অংশে, নিচের অংশে যে হিমবাহটি জমে থাকে সেটি প্লাকিং হয়ে যায়, মানে উৎপাটন করে ফেলে হিমবাহ। তখন কি হয়, এই জায়গাটি একটি গহ্বর তৈরি হয়ে যায়। ঠিক আছে। গহ্বর তৈরি হয়ে যায় এবং এখানে এই যে গহ্বর তৈরি হয়ে যায় এবং এইখানে কি হয়, কড়ি তৈরি হয়। কড়ি, এই জায়গাটিকে কড়ি বলে এবং এই অংশটিকে, যে অংশ দিয়ে হিমবাহটি নামছে, এবং এখানে একটি হাতল বিহীন চেয়ার তৈরি হয়। এখানে এই ধরনের একটি ভূমিরূপ তৈরি হয়, একে বলে এরিটি। ঠিক আছে। আচ্ছা, পর্বতের উপরিভাগটাকে, একদম চূড়াটাকে বলা হয় পিরামিড চূড়া। এরকম দুটো তিনটে এরিটি পাশাপাশি যদি অবস্থান করে তাহলে এর চূড়াটিকে বলা হবে পিরামিড চূড়া। ঠিক আছে। আর কড়িতে, এখানে যদি জল জমে তখন এটাকে বলা হবে কড়ি হ্রদ। আচ্ছা, এবারে এদিকে আসো। যদি
পর্বতের ঢাল বেয়ে হিমবাহ যখন বইতে থাকে, যখন এই দিক থেকে এই দিকে বইতে থাকে, তখন কি হয়, তখন যদি কোনো টিলা পায়, উঁচু অংশ পায়, তাহলে হিমবাহ যেদিক থেকে আসছে সেদিকটা অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ করে তোলে এবং যেদিকে যাচ্ছে সেদিকে উৎপাটন করে এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি করে। এই ধরনের টিলাকে বলা হয় রসে মতানি। ঠিক আছে? আচ্ছা, হিমবাহের বিস্তীর্ণ অংশ নিচে নেমে হিমবাহের পরে যদি সমুদ্র অবস্থান করে এবং সেখানে হিমবাহের যে বরফের অংশটুকু নেমে এসে সমুদ্রে ভাসতে থাকে, তাকে বলে হিমশৈল। এই হিমশৈলের নভাগের 1 ভাগ জলের ওপর থাকে এবং বাকি 8 ভাগ জলের নিচেই থাকে, দেখতে পাওয়া যায় না। এবং এই হিমশৈলগুলো জাহাজ চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং আঘাতে জাহাজ ডুবিও হতে পারে। আচ্ছা, এই গেল হিমবাহ প্রসঙ্গে কয়েকটি কথা। এর পরের ভূমিরূপগুলো নিয়ে পরের একটি ভিডিও হবে। এটা খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটি ভিডিও, এবং এরপরে আমি বলে দিয়েছিলাম যে ভূগোলের ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আমি একটা করে ম্যাপ পয়েন্টিং অবশ্যই বলে দেবো। আচ্ছা, এবার আসছি ম্যাপ পয়েন্টিং প্রসঙ্গে। আচ্ছা, ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে এটাতে কয়েকটি শহর করে দেওয়া হয়েছে। শহরগুলোর এইরকম নাম দিয়েও আসে, বেশি আসে নাম দিয়ে নয়, বেশি আসে তার ডেফিনেশন দিয়ে। যেমন দিল্লি নাম নিয়ে আসে না, আসে ভারতের রাজধানী অথবা প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি ঠিক এই জায়গায়। মানে তুমি যদি এই স্থানে নেপালের দক্ষিণ পশ্চিম কর্নারটা দেখো, তার থেকে একটু দূরেই এই মিডিলের দিল্লি। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার ভারতের রাজধানী দিল্লি, ভারতের ম্যানচেস্টার, একদম গুজরাটে এখানে ম্যানচেস্টার, আহমেদাবাদ। যদি ভারতের ম্যানচেস্টার বলে তাহলে আহমেদাবাদ হবে একদম পশ্চিম দিকে। এবং এই যে ভারতের যে এই অংশটুকু আছে সুরাটের ওপরে, এই যে ঘাঁচকাটা অংশটির ঠিক ওপরে আহমেদাবাদ। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, একদম নিচে থেকে একদম একটুখানি উপরেই এইখানটা বেঙ্গালুরু। ঠিক আছে? আচ্ছা, এবার আসে তোমার বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরাম। বাংলাদেশের এই যে উঁচু অংশটি, এই যে উত্তর দিকটি দেখছো, উত্তর দিকটির মিডিলের একদম ধার ঘেঁষে হচ্ছে মৌসিনরাম, এবং তার একটু ওপরেই শিলং। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে পূর্ব ভারতের একটি শহর কলকাতা। একদম এইখানে, একদম এই যে কলকাতার অ্যাকচুয়াল 88 ডিগ্রি দ্রাঘিমা এখানে, এই যে এখানে আসে। ঠিক আছে? 88 ডিগ্রি দ্রাঘিমার ওপরেই আসে, ঠিক এই ম্যানগ্রোভ অরণ্যের একটু উঁচুতে। আচ্ছা, তারপরে আসে সবুজ শহর চেন্নাই বেঙ্গালুরু, ঠিক এই কর্নার বাই কর্নার এইখানে। ঠিক আছে? আচ্ছা, শিল্পনগরী মুম্বাই এইখানে, এই যে ভারতের ঘাসটুকু আছে তার এইখানে ঠিক 20 ডিগ্রি অক্ষরেখার একটু নিচে, আর তার একটু উঁচুতে 20 ডিগ্রি অক্ষরেখার একটু উঁচুতেই সুরাট। ঠিক আছে? আর দিল্লির এই জায়গাটায় লখনৌ। দেখে নাও, আশা করি বুঝে গেছো। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে এবং ভূমিরূপগুলো বুঝতে পেরেছো। এই পর্যন্ত অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো এবং ভিডিও দেখতে থাকো।